গল্পের শুরুতেই আমরা ব্যস্ত একটা এয়ারপোর্টকে দেখতে পাই। সেখানে আমরা ব্রেড নামের একজন পাইলটকে দেখি যে খুব দ্রুত বিমানের দিকে এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ভিডিও কলে তার মেয়ের সঙ্গেও কথা বলছে। তার মেয়ে বলে, আজ সকালে আমি খবর দেখেছি, সেখানে বলা হচ্ছিল আপনি যেই জায়গায় যাচ্ছেন আজকে সেখানের আবহাওয়া খুবই খারাপ, যার কারণে আরো অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাই আপনারও ফ্লাইট ক্যান্সেল করে বাড়ি ফিরে আসা উচিত। কিন্তু ব্রেড হাসতে হাসতে তার মেয়েকে বলে, আমি আগেও এমন খারাপ আবহাওয়ায় বিমান চালিয়েছি, তাই তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব। এই কথা শুনে তার মেয়ে কল কেটে দেয়। এরপর ব্রেড বিমানের কম্পিটে এসে কো পাইলটের সঙ্গে দেখা করে। কো পাইলট আজকে একটু নার্ভাস ছিল, কারণ আজই সে প্রথমবারের মতন ফ্লাইট অ্যাটেন্ড করতে চলেছে। তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্রেডকে বাইরে ডাকে। বাইরে একজন পুলিশ অফিসার ব্রেডকে জানায় যে জরুরি পরিস্থিতির কারণে তাকে একজন খুনিকে সঙ্গে নিতে হবে, যার নাম টনি। টনি খুবই ভয়ঙ্কর একজন অপরাধী, যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। এখন তাকে বিমানের মাধ্যমে অন্য দেশে নিয়ে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। পুলিশ অফিসার ব্রেডকে বলে যে এই দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে, কারণ তুমি একজন বুদ্ধিমান পাইলট। ব্রেড রাজি হয়ে যায় এবং টনিকে বিমানের পেছনের সিটে বসিয়ে দেয়, যেন অন্য যাত্রীরা কোনো অসুবিধায় না পড়ে। এরপর সব যাত্রী নিজেদের সিটে বসে পড়ে। এরপর ব্রেড এয়ার হোস্টেসদের কাছে গিয়ে কনফার্ম হয় সব যাত্রী চলে এসেছে। এরপর বিমান টেক অফ করে আকাশে উঠে যায়। বিমানটিকে নির্দিষ্ট উচ্চতায় ওঠানোর পর ব্রেড বিমানটিকে অটো পাইলটে সেট করে কো পাইলটের সঙ্গে তার পরিবার নিয়ে কথা বলতে থাকে। ব্রেড কো পাইলটকে মোবাইলে তার মেয়ের ছবি দেখিয়ে বলে, আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি, এই দুনিয়ায় আমরা দুজন ছাড়া আমাদের আর কেউ নেই। অন্যদিকে বিমানে বসে থাকা যাত্রীরা তাদের যাত্রা উপভোগ করছিল, কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণ পরে তাদের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কম্পিটে বসে থাকা দুজন পাইলটও খুশি মনে গল্প করছিল, আর বিমানটিও স্বাভাবিকভাবেই উড়ছিল। আর তখনই হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় আর বিমানটা হালকা ঝাঁকুনি দিতে শুরু করে। এতে ব্রেড চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। সে যাত্রীদের সিট বেল্ট বেঁধে নেওয়ার ঘোষণা দেয় এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারে না, কারণ খারাপ আবহাওয়ার কারণে সব রেডিও কাজ করা বন্ধ করে দেয়। হঠাৎ একটা ভয়ঙ্কর বজ্রপাত তাদের বিমানে আঘাত হানে। এর ফলে বিমানটি প্রচন্ডভাবে কাঁপতে থাকে। ব্রেড যাত্রীদের অবস্থা দেখতে ককপিট থেকে বাইরে আসে। যাত্রীদের দেখে তার একটু স্বস্তি অনুভব হয়, কারণ সবাই তখনও নিরাপদেই ছিল। কিন্তু ধীরে ধীরে বিমানের লাইটগুলো নিভে যেতে শুরু করে এবং তখনই বিমানটিতে তীব্র ঝাঁকুনি লাগতে শুরু করে। এর ফলে বিমানের মাথা সামনের কেবিনের সঙ্গে ধাক্কা খেয়ে সে নিচে পড়ে যায় এবং তার কপাল দিয়ে রক্ত বের হতে শুরু করে। এই পরিস্থিতি দেখে সব যাত্রী ভয় ও আতঙ্কে কান্না করতে থাকে। ব্রেড দ্রুত আবারও ককপিটে ফিরে আসে এবং কো পাইলটের সঙ্গে মিলে বিমানটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটি তাদের জীবনে কয়েকটি খারাপ মুহূর্তের মধ্যে একটি ছিল। খারাপ আবহাওয়ার কারণে তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। ব্রেড বলে, আমাদের এখনই বিমানটাকে ল্যান্ড করাতে হবে, কারণ যদি বিমানটার উপরে আরো একবার বজ্রপাত আঘাত করে তাহলে বিমানটা ক্র্যাশ করার সম্ভাবনা আছে। এরপর তারা সঙ্গে সঙ্গে বিমানের উচ্চতা কমাতে শুরু করে এবং বিমান দ্রুত নিচে নামতে শুরু করে। বিমানের ভেতরে থাকা যাত্রীরা ভয় ও আতঙ্কে কাঁপছিল। তখনই সেই অপরাধী টনির সঙ্গে থাকা পুলিশ অফিসারটির মোবাইল ফোন নিচে পড়ে যায়। সে মোবাইলটি তোলার জন্য তার সিট বেল্ট খুলে ফেলে। তাকে সাহায্য করার জন্য একজন এয়ার হোস্টেসও নিজের সিট বেল্ট খুলে সামনের দিকে এগিয়ে আসে, কিন্তু বিমানটি যেহেতু দ্রুত নিচের দিকে যাচ্ছিল এই জন্য তারা সিট বেল্ট খোলার সাথে সাথে উপরের ছাদের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কাটি এতটাই জোরে ছিল যে তারা দুজনে সেখানেই মারা যায়। এদিকে বিমানটি অনেকটাই নিচে নেমে এসেছে এবং কোনোভাবে দুজন পাইলটই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে সফল হয়, কিন্তু এখন বিমানটাতে অতটা ফুয়েল অবশিষ্ট ছিল না যে তারা কোনো একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে। তাই ব্রেড বুঝতে পারে প্লেনটাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া অসম্ভব। তখন সে সিদ্ধান্ত নেয় বিমানটাকে নিচে নামিয়ে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ডিং করবে, কিন্তু তখনই তারা একটু দূরেই একটা দ্বীপ দেখতে পায়। এরপর ব্রেড বিমানের দিক পরিবর্তন করে সেই দ্বীপের দিকে নিয়ে যায় এবং সেখানেই বিমানটাকে ল্যান্ড করানোর সিদ্ধান্ত নেয় এবং অনেক কষ্টের পরে বিমানটাকে দ্বীপে থাকা একটা রাস্তায় ল্যান্ড করায়। সৌভাগ্যবশত এই ল্যান্ডিং এ সমস্ত যাত্রী নিরাপদে থাকে, কারোর কোনো আঘাত লাগে না। আর তখনই বিমানের পেছনে একটা শর্ট সার্কিট হয়, আর এটা দেখে ব্রেড খুশি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে বিমানটিতে এখনো অনেকখানি বিদ্যুৎ বেঁচে আছে। সব যাত্রী বিমান থেকে নামার পর একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্রেডকে জানায় যে অপরাধী টনিকে নিয়ে আসা পুলিশ অফিসার মারা গেছেন এবং একজন এয়ার হোস্টেসও মারা গেছেন। এটা শুনে ব্রেডের প্রচুর মন খারাপ হয়। অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে যে তার একটি বিমান রাডার থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে। তারা বিমানটির ল্যান্ডিং পয়েন্টও খুঁজে পাচ্ছে না এবং রেডিও কন্ট্যাক্টের মাধ্যমে তারা কথাও বলতে পারছে না। তাই এয়ারলাইন কোম্পানি একজন রেস্কিউ এক্সপার্ট স্কার্কডেলকে ডাকে। তিনি এমন মানুষদেরকে খুঁজে বের করেন যাদেরকে সাধারণ সার্চ টিম খুঁজে বের করতে পারে না, মানে সে এই সার্চিং কাজে খুবই
খুবই এক্সপার্ট। মালিক তাকে বলে আমার বিমান কোথায় গেছে এই সমস্ত তথ্য আমি একদিনের মধ্যে চাই। এরপর রেস্কিউ এক্সপার্ট তার নিজের কাজ শুরু করে দেয়। অন্যদিকে সমস্ত যাত্রী চিন্তায় পড়ে যায় আমরা এখন এখান থেকে কিভাবে বের হব। তখন ব্রেড সবাইকে একত্রে বোঝায় জরুরি অবস্থার কারণে আমাদেরকে এখানে ল্যান্ড করতে হয়েছে। বিমানে এখনো সামান্য বিদ্যুৎ আছে যার ব্যবহার করে আমরা কিছু জিনিস ঠিক করতে পারবো। ততক্ষণ আপনারা এখানে বিশ্রাম করুন। আপনারা কেউ ভয় পাবেন না, খুব শিগগিরই আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপরে ব্রেড বিমানের কাছে গিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে দেখে বিমানে পাওয়ার খুব কম বাকি আছে। তখন তারা বুঝতে পারে এখন তাদেরকে সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। তারা ম্যাপ বের করে নিজেদের অবস্থান খুঁজতে শুরু করে যাতে জানতে পারে তারা এখন কোথায় আছে। কো পাইলট ম্যাপ দেখে বলে আমরা একটা প্রাইভেট দ্বীপে আটকে পড়েছি। এই জায়গাটা খুবই বিপজ্জনক। এখানে এমন কিছু লোকেরা থাকে যারা কোনো সরকার কিংবা প্রশাসনের কথা শোনে না। যদি এরা আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের জীবন বিপদে পড়বে, তখন আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে ব্রেড কো পাইলটকে বলে আমাদের যে করেই হোক রেস্কিউ টিমকে সিগন্যাল পাঠাতে হবে যাতে তারা এসে আমাদের সবাইকে বাঁচাতে পারে। এই জায়গা থেকে বেরোনোর এটাই একমাত্র উপায়। এরপর তারা দুজন রেডিও ঠিক করার চেষ্টা করে, কিন্তু বিদ্যুৎ চমকানোর কারণে রেডিওটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এখন ব্রেড সমস্ত যাত্রীদের কাছে গিয়ে জানায় প্লেনে একটা ত্রুটির কারণে রেডিওটা কাজ করছে না, কিন্তু আপনারা চিন্তা করবেন না। ব্রেড সবাইকে আশ্বস্ত করে বলে আমরা দ্বীপের অন্য পাশে গিয়ে কোনোভাবে রেডিও বা অন্যান্য কিছু দিয়ে সিগন্যাল পাঠানোর চেষ্টা করব। তারপর কন্ট্রোল টাওয়ারে আমাদের অবস্থান জানিয়ে রেস্কিউ টিমকে এখানে পাঠানোর অনুরোধ করব যেন তারা এসে আমাদের সবাইকে উদ্ধার করে। এরপর ব্রেড একটা সিদ্ধান্ত নেয়, সে সবাইকে বলে আমার সঙ্গে টনিও যাবে। এই কথা বলে সে সবার সামনে টনির হাতকড়ি খুলে দেয়। তারপর ব্রেড কো পাইলটকে বলে তুমি বিমানের পাওয়ার সিস্টেম রিপেয়ার করার কাজ শুরু করো, আমি যত দ্রুত সম্ভব রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এরপর টনি এবং ব্রেড রেডিও খোঁজার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দেয়। পথে টনি ব্রেডকে ধন্যবাদ জানায় তার উপরে বিশ্বাস করার জন্য। এদিকে আমরা দেখি এই দ্বীপে থাকা একদল সন্ত্রাসী গ্রুপ, তাদের কাছে একটা লোক দৌড়ে এসে জানায় এখানে একটা বিমান জরুরি অবস্থার কারণে ল্যান্ড করেছে আর সেখানে অনেক যাত্রী আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে। এই কথা শুনে সেই গ্যাংয়ের লিডার সেই লোকটাকে কিছু টাকা দেয় এবং তার সমস্ত লোকদেরকে প্রস্তুত হতে বলে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ব্রেড ও টনি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। টনি ব্রেডকে জিজ্ঞাসা করে তুমি আমাকে মুক্ত করলে কেন আর এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ব্রেড বলে আমি তোমার জন্য অন্য সবার জীবন ঝুঁকিতে ফেলতে পারি না। এখানে একদল বিপজ্জনক সন্ত্রাসী আছে, তাদের মোকাবেলা করার জন্য তুমি আমাকে সাহায্য করবে। তখন টনি ব্রেডকে বলে আমি সামরিক সৈন্য থেকে এসেছি, আমি অনেক বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছি। কিছুক্ষণ পর ব্রেড পেছনে ঘুরলে দেখতে পাই টনি কোথাও নেই, সে ব্রেডকে রেখে সেখান থেকে পালিয়ে গিয়েছে। এখন ব্রেড একাই জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যেতে থাকে। জঙ্গলের আরেকটু ভেতরে গিয়ে ব্রেড একটা পরিত্যক্ত কারখানায় ঢোকে যেখানে সে একটি টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটা অনেক পুরনো হওয়ায় নষ্ট হয়ে পড়েছিল। এরপরে ব্রেড পাশে থাকা তারগুলোকে জোড়া দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই টেলিফোনটি কাজ করতে শুরু করে। ব্রেড দ্রুত তার এয়ারলাইন রেস্কিউ সেন্টারে কল করে। সে ওই রেস্কিউ সেন্টারে নিজের অবস্থান এবং সমস্ত পরিস্থিতি তাদেরকে জানিয়ে দেয়, কিন্তু টেলিফোনটা অনেক পুরনো হওয়ার কারণে তার কথা রেস্কিউ সেন্টারে ক্লিয়ার ভাবে পৌঁছাচ্ছিল না। এর ফলে হেল্পলাইন কর্মী সেই কলটাকে কেটে দেয়। তখন ব্রেডের মাথায় এক বুদ্ধি আসে এবং সে তার সমস্ত তথ্য একটা কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বলে। কিন্তু ঠিক সেই কথোপকথনের মাঝখানে পিছন থেকে একজন এসে ব্রেডের উপর হামলা করে। ব্রেড অনেক কষ্টে তাকে কাবু করে ফেলে এবং অনেক মারধর করে তাকে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই ব্রেড বুঝতে পারে আরো একজন লোক ঘরে ঢুকছে, এই জন্য সে দ্রুত ঘরের কোনায় লুকিয়ে পড়ে। কিন্তু দেখা যায় সেই লোকটি আর কেউ নয়, সে হচ্ছে টনি। টনি ইতিমধ্যে অনেকগুলো লোকদেরকে মেরে তাদের অস্ত্র দখল করে ফেলেছে। তখন সে ব্রেডকে ডেকে বলে ভয় পাওয়ার দরকার নেই, বাইরে এসো। তারপর যখন ব্রেড সামনে আসে টনি ব্রেডকে তার নিরাপত্তার জন্য তাকে একটা বন্দুক তুলে দেয়। এরপর তারা দুজন কারখানার নিচতলায় নেমে যায় যেখানে তারা একটি ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরার রেকর্ডিং এবং পাশে পড়ে থাকা কিছু পাসপোর্ট দেখে তারা বুঝতে পারে এই দ্বীপে থাকা সন্ত্রাসীরা বাইরের মানুষদেরকে অপহরণ করে এবং তাদের পরিবারের কাছ থেকে অনেক বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। কিন্তু যখন তাদের পরিবার টাকা দিয়ে দেয় তখনও তারা এই বন্দীদেরকে ছেড়ে দেয় না, বরঞ্চ নির্মমভাবে তাদেরকে হত্যা করে। এইটা দেখে ব্রেড বুঝে যায় তাদের বিমানের যাত্রীরাও এখন ভয়ঙ্কর বিপদের মুখে রয়েছে। এরপর তারা দুজন বাইরে বেরিয়ে আসে এবং সামনে একটি গাড়ি দেখতে পায়। এই গাড়িটি ছিল সেই লোকটার যাকে কিছুক্ষণ আগে ব্রেড মেরে ফেলেছে। এরপর তারা দুজন গাড়িটাতে উঠে বসে এবং যাত্রীদের দিকে রওনা দেয়। এদিকে সব যাত্রী ব্রেডের ফেরার অপেক্ষায় ছিল। তারা অপেক্ষা করছিল খুব শীঘ্রই ব্রেড সাহায্য নিয়ে ফিরে আসবে। ঠিক তখনই তারা দূর থেকে একটা গাড়ির শব্দ শুনতে পায়। গাড়ির শব্দ শুনে তারা আনন্দে ভরে ওঠে, কারণ তারা ভেবেছে হয়তো ব্রেড ফিরে এসেছে। কিন্তু তারা রেস্কিউ টিম ছিল না, তারা ছিল এই দ্বীপের সন্ত্রাসী। তারা গুলি চালিয়ে যাত্রীদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে। গুলির শব্দ ব্রেড এবং টনিও শুনতে পায়। তারা সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে বিমান পর্যন্ত দ্রুত পৌঁছানোর চেষ্টা করে। এদিকে সেই গ্যাংয়ের লিডার এয়ার হোস্টেস
হোস্টেজের কাছ থেকে সমস্ত যাত্রীর নামের তালিকা চাই। ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত এয়ার হোস্টেজ সেই তালিকা দিয়ে দেয়। তখন সেই লিডার কো পাইলটকে জিজ্ঞাসা করে, তোমাদের সিনিয়র পাইলট কোথায়? সে কিছু কাজে জঙ্গলে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। ঠিক তখনই ব্রেড ও টনি ঘটনাস্থলে পৌঁছে যায়, কিন্তু তারা দূর থেকে এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করছিল। এরই মধ্যে একজন মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই গ্যাং লিডার তাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এটা দেখে ব্রেড তাদের সাহায্য করতে চায়, কিন্তু টনি তাকে ধরে ফেলে এবং টনি তাকে বলে, তুমি যদি এখন সেখানে যাও তোমাকেও তারা মেরে ফেলবে, তুমি শান্ত থাকো, এখনই যাওয়া ঠিক হবে না। গ্যাং এর লিডার সমস্ত যাত্রীদেরকে একটা বাসে তুলে নেয় এবং গ্যাং লিডার তার দুই সঙ্গীকে সেখানে রেখে যায় এবং বলে, প্লেনের ভেতরে যা কিছু পাও সমস্ত কিছু নিয়ে চলে এসো। এরপর সেই সন্ত্রাসীরা সব যাত্রীদেরকে তাদের আস্তানায় নিয়ে যেতে থাকে। গ্যাং চলে যাওয়ার পর ব্রেড টনির উপরে রাগ করতে থাকে, বলে, এই লোকগুলো আমাদের যাত্রীদেরকে নিয়ে গেল আর তুমি আমাকে যেতেই দিলে না। তখন টনি তাকে বোঝায় যে ওরা সংখ্যায় অনেক বেশি ছিল, তুমি যদি চলেও যেতে তাহলেও এতগুলো সন্ত্রাসীর সঙ্গে লড়াই করতে পারতে না। এরপরে তারা দুজন সেই প্লেনের দিকে এগিয়ে যায় এবং সেই দুই সন্ত্রাসীকে ধরে ফেলে যারা সেখান থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র চুরি করছিল। ব্রেড বন্দুকের মুখে তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের লিডার যাত্রীদেরকে কোথায় নিয়ে গেছে। তখন সে জানায়, এখান থেকে কিছু দূরে আমাদের একটা আস্তানা আছে এবং এই সমস্ত যাত্রীদেরকে সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ব্রেডের মেয়ে সেই রেস্কিউ এক্সপার্টের কাছে ব্রেডের লেখা কাগজটা দিয়ে দেয়, যেখানে প্লেনের লোকেশন এবং সমস্ত তথ্য লেখা ছিল। রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের মাধ্যমে প্লেনের লোকেশন খুঁজে বের করে। তারা জানতে পারে প্লেনটি একটি নির্জন দ্বীপে আটকে পড়েছে এবং তারা এটাও জানতে পারে যে এই দ্বীপে ভয়ঙ্কর একটা গ্যাং লুকিয়ে আছে যারা সকলের চোখের আড়ালে অনৈতিক কাজ করে। এরপর সেই রেস্কিউ অফিসার তার এক প্রাইভেট আর্মির ক্যাম্পে ফোন করে এবং তাকে সেই পুরো পরিস্থিতি বুঝিয়ে সেই দ্বীপে যেতে বলে। প্রাইভেট আর্মির ক্যাপ্টেন রাজি হয়ে যায় এবং তার সঙ্গীদের সঙ্গে একটা টাকায় ভরা ব্যাগ এবং অনেক অস্ত্র গাড়িতে লোড করে সেই দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ব্রেড দেখে সন্ত্রাসীরা যাত্রীদেরকে নিয়ে যাওয়ার আগেই জাহাজের কো পাইলট জাহাজের পাওয়ার সিস্টেম ঠিক করে ফেলেছে এবং ব্রেড দেখে জাহাজের বিদ্যুৎ ফিরে এসেছে। এটা দেখে সে খুব খুশি হয়। এরপর ব্রেড তার ইউনিফর্মে একটা বার্তা লিখে দেয় তাদেরকে রেস্কিউ করতে আসা সেই লোকদের জন্য। এরপর ব্রেড টনির সঙ্গে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় যেখানে গ্যাংয়ের লোকেরা যাত্রীদেরকে নিয়ে গিয়েছে। জঙ্গলের রাস্তা ধরে তারা দুজন সেই আস্তানায় পৌঁছায় এবং তারা গাড়ি থেকে নেমে গোপনে সেই জায়গায় প্রবেশ করে যেখানে সমস্ত সন্ত্রাসীরা যাত্রীদেরকে ভয় দেখিয়ে ভিডিও তৈরি করছিল, যাতে তারা সেই ভিডিওগুলি তাদের পরিবারের কাছে দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করতে পারে। এদিকে সেই রেস্কিউ টিমও প্লেনের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে কাউকে না পেয়ে সেই টিমের ক্যাপ্টেন প্লেনের ভিতর ঢুকে যায়। সেখানে তারা দুজনের মৃতদেহ খুঁজে পায়। এরা ছিল সেই দুজন যাদেরকে গ্যাংয়ের নেতা প্লেন থেকে সমস্ত মূল্যবান জিনিস চুরি করতে বলেছিল, কিন্তু ব্রেড তাদের দুজনকেই মেরে ফেলেছে। প্রাইভেট টিমের ক্যাপ্টেন ব্রেডের রেখে যাওয়া সেই বার্তাটিও পায়, যেটা ছিল সেই গ্যাং পর্যন্ত আসার রাস্তা। সন্ত্রাসীদের আস্তায় ব্রেড এবং টনি গোপনে তাদের উপর নজর রাখছিল এবং সুযোগ পাওয়া মাত্রই তারা পিছন থেকে এসে দুজন গ্যাং মেম্বারকে মেরে ফেলে। এরপর তারা দুজন চুপচাপ সেখান থেকে এগিয়ে যায় এবং একটি ঘরের বাইরে পৌঁছায়। এই ঘরের ভেতরে সমস্ত যাত্রীদেরকে বন্দী করে রাখা হয়েছিল। এখানে ব্রেড তাদের সবাইকে মুক্ত করতে চায়, কিন্তু সেখানে অনেক গ্যাং মেম্বাররা পাহারা দিচ্ছিল এবং ব্রেডের কাছে দরজার তালা খোলার চাবিও ছিল না। এরপর ব্রেড এবং টনি একে একে সেই প্রহরীদেরকে মেরে ফেলে এবং টনি একটি হাতুড়ি তুলে নেয় এবং অনেক প্রহরীদেরকে হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এখানে ব্রেড এক প্রহরীর কাছ থেকে চাবি নিয়ে সেই দরজা খুলে দেয় এবং তাদের সবাইকে বলে, তোমরা দ্রুত সেই বাসে উঠে পড়ো যেই বাসে করে সন্ত্রাসীরা তোমাদেরকে এখানে এনেছিল। এরপর তারা সবাই দ্রুত সেই বাসে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই টনি ব্রেডের কাছে এসে জানায় এখান থেকে গাড়ির মাধ্যমে বাইরে বেরোনোর শুধুমাত্র একটা পথই আছে, কিন্তু সেখানে বন্দুক নিয়ে অনেক সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে যারা আমাদের দেখলেই গুলি চালানো শুরু করবে। যখন ব্রেড যাত্রীদের দিকে তাকায় তখন তারা সবাই অনেক ভয় পেয়েছিল। এখন ব্রেড নিজের জীবন বিপন্ন করে একটা সিদ্ধান্ত নেয় এবং টনিকে বলে যে আমি সেখানে থাকা সমস্ত সন্ত্রাসীর মনোযোগ সরাবো এবং তুমি সেই সুযোগে সমস্ত যাত্রীদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে। প্রথমে টনি ব্রেডকে এমনটা করতে বারণ করে। সে বলে যে এমনটা করলে তারা তোমাকে মেরে ফেলবে, কিন্তু ব্রেড বলে এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এটা শুনে টনি রাজি হয়ে যায়। ব্রেড সেখান থেকে বেরিয়ে সন্ত্রাসীদের কাছে আসে। সেখানে ব্রেড গ্যাং লিডারের সঙ্গে কথা বলে, আমি রেস্কিউ সেন্টারে জানিয়ে দিয়েছি খুব শীঘ্রই এখানে উদ্ধারকারী দল এসে পৌঁছাবে, তাই সমস্ত যাত্রীদেরকে এখান থেকে যেতে দাও। এটা শুনে সমস্ত গ্যাংয়ের লোক ব্রেডের ওপর হেসে ওঠে এবং ব্রেডকে মারতে শুরু করে। গ্যাং লিডার বলে এত সহজে কিভাবে ছেড়ে দেব, টাকা ছাড়া আমি কাউকেই ছাড়ি না। আর এখন যখনই তারা ব্রেডকে মারতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে প্রাইভেট রেস্কিউ টিম চলে আসে আর তারা সেই সন্ত্রাসীদের উপর গুলি চালাতে শুরু করে এবং অনেকক্ষণ ধরে গুলি চালানোর পর গ্যাংয়ের অনেক লোককে মেরে তারা ব্রেডকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং ব্রেডকে বাসে তুলে তারা এখান থেকে চলে যায়। এখানে গ্যাং লিডার দেখে যে তার অনেক সঙ্গীর সঙ্গে তার ছোট ভাইও মারা গেছে। এটা দেখে সে খুব রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় এখানে থাকা একটা লোককেও সে ছাড়বে না। এরপর সে তার টিমকে বলে যে দ্রুত তৈরি হয়ে নাও, আমরা সবাইকে মারতে যাব। বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন
সবাইকে জানাই আমরা শুধুমাত্র 5 জনের একটা প্রাইভেট টিম। আমরা তোমাদেরকে এখানে বাঁচানোর জন্য এসেছি এবং আমরা কোনো রেস্কিউ টিম নই। রেস্কিউ টিমের এখানে আসতে আরো অনেক সময় লাগবে। এটা শুনে ব্রেড ঘাবড়ে যায় এবং সে বলে আমাদের হাতে সময় নেই, কারণ গ্যাংয়ের লোকেরা শীঘ্রই আমাদের পিছু নেবে এবং আমাদের দেখলেই মেরে ফেলবে। কিন্তু আমার কাছে একটা বুদ্ধি আছে। প্লেনের কাছে পৌঁছানোর পর ব্রেড সবাইকে বলে যে প্লেনে পাওয়ার ফিরে এসেছে, এর মানে এখন প্লেন চালু হবে এবং আমরা দ্রুত এখান থেকে বেরিয়ে যাব। তাই আপনারা সবাই দ্রুত প্লেনে উঠে পড়ুন। আমরা রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে পারবো না, তাদের এখানে আসতে সময় লাগবে এবং ততক্ষণ যদি আমরা এখানে অপেক্ষা করি তাহলে আমরা সবাই মারা পড়বো। এটা শুনে সবাই প্লেনে উঠে পড়ে। অন্যদিকে ব্রেড প্লেনের সমস্ত চেকিং করতে লেগে যায় এবং প্রাইভেট টিমের লোকেরা সেই সন্ত্রাসীদের জন্য পাহারা দিতে শুরু করে। ঠিক তখনই সেই সন্ত্রাসী গ্যাংয়ের লোকেরা তাদের উপরে এসে আক্রমণ করে দেয়। তাদের দেখে প্রাইভেট টিম তাদেরকে আটকাতে শুরু করে। এখানে দুই দিক থেকে প্রচুর গোলাগুলি হয়, কিন্তু এই প্রাইভেট টিমের কাছে অনেক ভারী ভারী অস্ত্র ছিল, যার কারণে তারা অনেক গুন্ডাকে মেরে ফেলে। ব্রেড সেই প্রাইভেট টিমের লিডারকে জানায় আমি 5 মিনিট পরে প্লেনটাকে চালু করতে চলেছি এবং তোমরা সবাই দ্রুত প্লেনে উঠে পড়বে। এরপর ব্রেড টনির কাছে যায় এবং তাকে ধন্যবাদ জানায় যে সে এত কঠিন সময়ে তাকে সাহায্য করেছে। ব্রেড গুলি থেকে অনেক কষ্টে বেঁচে দ্রুত তার কেবিনে চলে আসে এবং তার সহকারী কো পাইলটের সঙ্গে মিলে প্লেনটাকে চালু করে। অন্যদিকে টনির কাছে গুলি শেষ হয়ে যায়। যখন সে গুলি খোঁজার জন্য প্রাইভেট টিমের ব্যাগ চেক করে তখন সে সেখানে টাকায় ভরা একটা ব্যাগ দেখতে পায়, কিন্তু এই সময় টনি টাকা ছেড়ে অন্য ব্যাগ থেকে গুলি নিয়ে নেয় এবং আবার সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতে শুরু করে। এদিকে ব্রেডও প্লেনটাকে ডান দিকে ঘুরিয়ে নেয়। এদিকে প্রাইভেট টিমের লোকেরাও একে একে প্লেনে উঠতে শুরু করে। টনি তাদের কাভার দিতে থাকে। পাওয়ার ফিরে আসার জন্য রেডিও কাজ করতে শুরু করে। এবার ব্রেডকে প্লেনের কোম্পানির মালিক জানায় যে সে তাকে একটা নিরাপদ জায়গার কথা বলে দেবে এবং যেটা তাদের খুব কাছেই ছিল। ব্রেড এয়ারলাইন কোম্পানির মালিকের বলে দেওয়া সেই জায়গার দিকে প্লেনটাকে নিয়ে যায়, কিন্তু আরো একবার প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং প্লেনটা আবারও বিধ্বস্ত হয়ে পড়তে শুরু করে। তাই ব্রেড আবারও জরুরি সতর্কতা চালু করে এবং ধীরে ধীরে প্লেনটাকে নিচে রানওয়েতে নামানোর চেষ্টা করে এবং অবশেষে অনেক কষ্টের পর ব্রেড প্লেনটাকে রানওয়েতে নামাতে সফল হয় এবং সবার জীবন বেঁচে যায়। ব্রেড এবং তার সহকারী কো পাইলট অনেক খুশি হয়। অন্যদিকে প্লেন কোম্পানির মালিক এবং তার দলও খুব খুশি হয়। এরপর ব্রেড যাত্রীদের অবস্থা দেখার জন্য কেবিন থেকে বাইরে আসে এবং সে দেখে যে সমস্ত যাত্রী নিরাপদে আছে এবং এটা দেখে সে অনেক খুশি হয়। সেখানে থাকা সমস্ত যাত্রী ব্রেডের জন্য হাততালি দেয় এবং ব্রেডকে ধন্যবাদ জানায়। কিছুক্ষণ পর সেখানে রেস্কিউ টিম চলে আসে, যেটা দেখে সব যাত্রী খুশি হয়। এখানে ব্রেড সমস্ত যাত্রীকে রেস্কিউ টিমের সঙ্গে পাঠিয়ে দেয় এবং ক্যাপ্টেন অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিয়ে প্লেনের সিঁড়িতে এসে বসে এবং তার মেয়ের সঙ্গে কথা বলে। আর এই সুন্দর মুহূর্তটা দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।